হরিবল হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা ঠাকুরের নাম করতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন আমাদের শ্রী যুগল চরণে। আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল, জয় হরিবল, জয় শ্রী শ্রী হরিলীলামৃত সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজন পক্ষে 72 পৃষ্ঠা। তাহলে এখানে ঠাকুর কি বলছে? পতিত আবার জন্য আশা এ দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যৎ। মানে আমাকে তোরা যে বলছিস যে আমি এই যে নোনা জমি চাষ করছি, ওতে কোনো ফসল হবে না, বেটা খাটনি খাটছি, এই যে সমস্ত তোমরা যে কথাবার্তা সমালোচনা করছো, কিন্তু আগামীতে টের পাবা যে এই মাটি যদি খাঁটি হয় তাহলে ভবিষ্যতে এই মাটিতে কি ফল ফলবে। ঠিক আছে? খাঁটি মাটি হলে ফল, না হয় বিফল। ভক্তি করে ডাকে তারে দেই। এখন ঈশ্বরকে আমরা ডাকি আমাদের মুক্তির বিধানের জন্য। এখন ডাকে তো বিভিন্ন লোক বিভিন্ন ভাবে, কেউ অর্থ সম্পদ বাড়ানোর জন্য, কেউ বলে ঠাকুর আমার ছেলেটা ভালো থাকে জানো, কেউ বলে আমি ভালো থাই জানো, কেউ বলে আমার ওই কাজটা হয়, বিভিন্ন জনই বিভিন্ন ডাকে। কিন্তু যদি সে ভক্তি করে ডাকতে পারে তাহলে তার সেই ফল ঠাকুর দেয়। যাই হোক, যে ফল চাইবি তোরা সে ফল পাইবি, কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি। তাহলে কি করলো? যে ফল চাওয়া সেই ফল পাবা যদি তুমি প্রার্থনা করো। যেমন শ্রী ঘোষার গানে লিখে গেছে, সিধা মোড়াকান্দিতে যায় 36 জাতে, এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত হয় না প্রসাদে। ঠাকুর কাউকে বঞ্চিত করে না। তুমি যেমন মানুষ যেমন ভাবে যা চাবা ঠাকুর তোমাকে সেই তোমার কর্মের উপর নির্ভর করে তোমাকে ফল দেবে। সফলা নগরী রহি যে চাহে যে ফল, বিফল না হয় ফল সে পায় সে ফল। কি বলছে ঠাকুর? এই সফলা নগরে যারা থাকে থেকে তারা যে ফল চায় তখন, কারণ ওই সময় বর্তমান ঠাকুর ওখানে রয়েছে। ঠাকুরের সন্নিধানে থেকে যদি কেউ কিছু প্রার্থনা করে তা সে পায় না, সেই কথাই বলছে। বনিধান ফল পাবি শেষে, ধন্য সহতি তার প্রতি আসে এই দেশে। কি বলছে? বীজ আনো বনদান ফল পাবি। কেন পাবি? ধন্য সতী তার প্রতি আসে এই দেশে। ঠাকুর কিন্তু নিজের পরিচয় দিয়ে গেছে, আমরা বুঝতে পারি। ধন্য সতী কিরা? শান্তিমাতা। তার প্রতি কিরা? বাবা পরিচয়। ঠাকুর বলে যাচ্ছে যে ধন্য সতী তার প্রতি আসে এই দেশে, আমরা বুঝি। যারা বোঝার বুঝে নিয়েছে। যেদিন করিব চাষ সেই দিন বুনিল, বনাইয়া পুনঃ চাষ আরম্ভ করিল। এমন সময় হলো মেঘের লক্ষণ, ঘন 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 করে ভীষণ গর্জন। উত্তরে যাইয়া মেঘ বহে বেগের বাতে, ঘোর অন্ধকার নিশি হইল দিবাতে। চিকি চিকি তড়িৎ তাহাতে আলোময়,
বিদ্যুৎ জ্যোতি ঠাকুরের অঙ্গে লীন হয়। এখন ওই জমিতে যেদিন ধান্য বীজ বপন করবে, চতুর্দিকে মেঘ করে অন্ধকার করে দিনমানে বৃষ্টি আসছে, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই বিদ্যুতের জ্যোতি এসে যেন ঠাকুরের গায়ে মিলন হয়ে যাচ্ছে। ঠাকুর তখন তো ওই জমিতে মাঠে রয়েছে। তাই বিদ্যুৎ তরকারি যে আলোটা ছড়ে, ওই আলোর জ্যোতিটা বলছে যে ঠাকুরের গায়ে বিলীন হয়ে যাচ্ছে। প্রভুর অঙ্গেতে জ্যোতি এক একবার মাঝে মাঝে জ্বলিতেছে বিদ্যুতের আকার, বর্ষণ ঘন ঘন হয় বহু বহু, শিলাপাত বজ্রাঘাত হয় মুহুর্মুহু, চতুর্দিকে হয় বৃষ্টি, ঠাকুর যে ঘুমে এক বিন্দু বারিপাত হয়, এক বিন্দু বারিপাত নাহি কোন ক্রমে। এখন এত বৃষ্টি, এত মেঘ চতুর্দিকে হচ্ছে, কিন্তু ঠাকুর যে জমিটা চাষ করেছে, ঠাকুর যে জমির পরে দাঁড়াই আছে, তার সেই জমিতে এক বিন্দু বৃষ্টির কণা কোনো সময় পড়ছে, অথচ তার ৪-৫টি বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসে স্রোত যেন মহাবেগে ধায়, তেমনই বৃষ্টির ধারা প্রতীপ ধরায়, চতুর্দিকে বৃষ্টি জলে স্রোত বহি যায়, প্রভু যে জমিতে জল নাহি প্রবয়েশ হয়। মানে এত জলের ধারা, এত চতুর্দিকে বৃষ্টির জন্য জল স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু প্রভু যে জমিতে দাঁড়িয়ে আছে সেই জমির কাছে জল যাচ্ছে। সে ভূমি হইতে উচ্চ বিগত প্রমাণ, বহে জল ঠাকুরের ভূমিতে না যান, হাল উঠাইল যাবে চাষ হলো নারা, তখন জমিতে বহে বিন্দু বিন্দু ধারা, বীজ বপন হলো সুযোগ তাহাতে, ধান্যপুর উপর দিল সপ্তম দিনেতে। মানে যেদিন চাষ করেছে ওই বড় বৃষ্টি কিন্তু ওই জমিতে পড়েনি। চাষ করার পরে বিন্দু বিন্দু পানি, যাতে চাষের জন্য যতটুকু দরকার ততটুকু ওই জমিতে পানি পড়েছে। পানি পড়ার পরে ধান্য বুনে দিয়েছে, 1 সপ্তাহ পরে ধানের চারা বেরিয়েছে। আউশ হইল আর হইল এমন, 2 বিঘা জমিতে দ্বিগুণ হইল ধান। মানে অন্য অন্য চারিদিকে যে জমিতে যে ফসল হয় তার থেকে দ্বিগুণ ফলন ঠাকুরের ওই জমিতে, যে জমি ঠাকুর চাষ করলো ওই জমিতে হলো। প্রশস্ত গারস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হলই নবনীতে, নিজ হাতে ব্যবসা করে হরিচাঁদ, বাণিজ্য প্রণালী শিক্ষা সবে কইল দান। চাষ শিখালো, এবার ঠাকুর নিজ হাতে ব্যবসা শুরু করলো। কেন করলো? আমাদের শিখানো। আর এই পতিত জমি চাষ করলো কেন? আমরা পতিত বলে ফেলে দিই। ঠাকুর বলছে পতিত বলে ফেলে দিও না, পতিত জমি চাষ করো, সঠিক নিয়ম মেনে সঠিকভাবে যদি তুমি পতিত জমি চাষ করতে পারো, সেই পতিত জমিতে ফসল হয়। তার মানে পতিত বলতে ধরো আমি খারাপ, আমি জীবনে কোনদিন ঠাকুর নাম করি, তুমি ঠাকুরের নাম করো। এখন আমি করি না বলে তুমি আমারে ডাকো না, যে ওরে ডেকে কি হবে, ও তো ঠাকুরের নাম করে না। এখন তুমি যদি না ডাকো, তাহলে আমি দিন দিন আরো অন্যায় পথে যে অন্যায় ভাবে বসবাস করব, তাই না? আর তুমি যদি আমাকে ডাকো, একদিন হয়তো ডাকলে আমি যাব না, 2 দিন ডাকলে যাব না, 3 দিনের দিন মাথায় আসবে যে আমি লোকটারে এত বলি, এত অপমান করি, তাও আমার ডাকে যাও, তখন আমি যাই। এইভাবে 1 দিন 2 দিন যেতে যেতে দেখবো আমি হয়তো একদিন ভক্ত হয়ে যাবো। তাহলে আমার যে পতিত জমি, আমি বলছি পতিত জমি, আমার এই পতিত জমিতে তখন সুফল করবে। আর তুমি যদি আমাকে এই পতিত জমি বলে ফেলে রাখতে, তাহলে আজ আমি সাধু হতে পারতাম না, তাই না? তাই ঠাকুর ওই জন্যই পতিত জমি চাষ করে ফসল ফলানোর কথা বলেছে। সেটা ধান্য চাষের উপর আলোচনা করে গেছে, কিন্তু মূলত আমি পতিত।
তারপরে এই ব্যবসা নীতি শিখাবে। হাতে করো কাম মনে মুখে করো নাম, রসরাজ করে তার চরণে প্রণাম।